আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইউনিক ইংলিশ ফ্যামিলির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকের অনুরোধে, অনেকের কথায়, অনেকের কমেন্টের মন্তব্যে আমরা আজকেও একটি ক্লাস নিয়ে আসছি, যে ক্লাসটি এর আগের ক্লাসটি আমাদের খুব পছন্দ করেছেন। রিডিং এর ক্লাস, কিসের পরে কি বাদ যায়, এই ক্লাসটি খুব ভালো ক্লাস হিসেবে গণ্য হয়েছে। তো আমরা আজকেও রিডিং এর উপরে ক্লাস দিতে যাচ্ছি। এটাও অনেকটা ইন্টারেস্টিং হবে বলে আশা করি ইনশাআল্লাহ। আজকে যে ক্লাসটি দিচ্ছি এটা হচ্ছে এ এর ব্যবহার। ইংরেজিতে আমরা সবাই জানি, দুই একটা কথা না বললেই নয়, সেটা হলো ছোটবেলায় ছোট ছোট বই পড়তে গিয়েও সেখানে লেখা থাকে যে ভাওয়েল 5টি, কনসোন্যান্ট তারপরে বাকিগুলো কনসোন্যান্ট। তো 5টি ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। আর তার সঙ্গে অনেকে সেমি ভাওয়েল বলেছে ডাব্লিউ আর ওয়াই কে, ডাব্লিউ আর ওয়াই কে। তো টোটাল 7টি অক্ষরকে আজকে নিয়ে একটা কথা আছে এবং আলোচনা রয়েছে। এই আলোচনা থেকে আমরা কিন্তু আজকে খুব সহজভাবেই ইংরেজিতে এ কিভাবে এ টাইপের উচ্চারণ করা যায়, এ কে কিভাবে এ যখন এ হয়, এ যখন এ এ মানে কি জফলা উচ্চারণ বাংলাতে। বয়ে জফলা আকার বে, টয়ে জফলা আকার ট্যা, ময়ে জফলা আকার ম্যা, ঢয়ে জফলা আকার ঢ্যা। এভাবে যদি আমরা পড়ি বাংলাতে যেগুলো পড়েছি সেইটাই কিন্তু এখানে কাজে লাগাতে হবে। ইংরেজি শেখার মানে এই নয় যে আমি ইংলিশটাকে ইংলিশে শিখতে পারবো, বরঞ্চ বাংলার যোগ্যতাও লাগবে। অনেকেই বলে যে আমরা ইংলিশে শিখে ফেলবো, ইংলিশের জন্য বাংলার কোনো মাধ্যমের কোনো প্রয়োজন নাই। এটা ভুল কথা। ইংলিশকে শেখার জন্য নিজের মাধ্যম, যে যেই ভাষায় জন্মগ্রহণ করেছে তাকে সেই ভাষাটা তার মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে, তবেই তার অন্য ভাষাকে শেখা সম্ভব হবে। তো আমরা কিন্তু এখানে ব্যবহার করছি এ জফলা হিসেবে। এ কখন জফলা হয় সেটাই হচ্ছে ব্যাপার। এ জফলা নিয়ম হলো যখন একটা মিডিলে এ থাকবে, মধ্যখানে একটা এ থাকবে, আর দুই পাশে দুটো জায়গাতেই সাতটা এই সাতটা এ, ই, আই, ও, ইউ, ডাব্লিউ, ওয়াই, এই 7টা অক্ষরের কোনোটাই কিন্তু এই দুই পাশে থাকবে না। এই 7 আর এই 7 বাদ হয়ে যাবে, এই 7 আর এই 7 বাদ হয়ে যাবে, এগুলো থাকবে না এই দুই দিকে। তখন এর বাংলা উচ্চারণের সময় এর আগে যে অক্ষরটা থাকবে এ, তার আগের অক্ষর যেটা থাকবে সেটাকে আমাদের ওই জফলা আকার দিয়ে পড়তে হবে। দেখুন ভালো করে খেয়াল করুন, এ তার দুই পাশে দুটো শব্দ বর্ণ আমরা নিয়েছি, যে দুটো বর্ণ কিন্তু ওই 7টার মধ্যে পড়ছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এর আগে যে অক্ষরটা থাকবে তাকে জফলা দিয়ে পড়তে হবে। অর্থাৎ বি মানে বাংলাতে হচ্ছে ব, আমাকে অটোমেটিক করে দিতে হবে একটা জফলা আকার, আর টি মানে হচ্ছে ট, তো বাংলাতে হয়ে যাবে বয় জফলা আকার ট, ব্যাট। এরপরে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি ডি এ ডি। তো ডি এ ডি অটোমেটিক পড়তে পারবেন, কারণ এখানে জফলা করতে হবে ডি এ ডি, ড্যাড। সি এ টি, ক্যাট। সি মানে হচ্ছে ক, আর এ জফলা আকার হয়ে গেল, কারণ হচ্ছে এই দুই দিকেই কোন রকম ভাবে 7 অক্ষরের মধ্যে কিছু নাই, দুই দিকে নাই, মিডিলে আছে। আপনারা অনেকে আবার ভাবতে পারেন মধ্যেরটা তো ওর মধ্যে পড়ে যাচ্ছে, আর মিডিলটাকে নিয়ে তো আমরা কাজ করছি, তো মিডিলটা তো থাকবেই। ও বাদ দেওয়ার দুই দিকে রাইট সাইড অ্যান্ড লেফট সাইড আপনি দেখতে পাবেন না। তো কি হবে, কয় জফলা আকার ক্যা, টি মানে হচ্ছে ট, তো হয়ে গেল ক্যাট। আর এ টি, আর মানে হচ্ছে র, তো রয়ে জফলা আকার, টি মানে ট, র্যাট। টি এ পি, টয়ে জফলা আকার প, ট্যাপ। টি এ পি, দুই দিকে দুটো কনসোন্যান্ট, অর্থাৎ এই যে দুই দিকে 7 অক্ষর থাকবে না, তো থাকবে কি কনসোন্যান্ট থাকবে, কনসোন্যান্ট। দুই দিকে দুটো কনসোন্যান্ট আর মাঝখানে যদি এ থাকে, দুই দিকে দুটো কনসোন্যান্ট আর মাঝখানেতে এ, জফলা বসাতে পারবে যে ইংরেজি কথা, ইংরেজি রিডিং শিখে নেবে সে। দুই দিকে এ, দুই দিকে কনসোন্যান্ট থাকবে আর মাঝখানে থাকবে এ, এটা বুঝতে পারবে যে রিডিং শিখতে পারবে সে। খুব সহজ না? তো সেক্ষেত্রে আমরা টি এ পি, ট্যাপ পড়তে হবে। এবার চলুন আমরা 4 অক্ষর বিশিষ্ট শব্দগুলো পড়বো, 4 অক্ষর বিশিষ্ট। দেখেন এর আগে যতগুলো উদাহরণ নিয়ে আমরা এক্সাম্পল কথা বললাম সেগুলো সবই ছিল 3 অক্ষর বিশিষ্ট। এখানে 3 লিটারাল ওয়ার্ডস গুলো ছিল। এবার আমরা আপনার 4টে হবে, 3-এর অধিক হবে। অর্থাৎ দেখেন এ আছে, তার দুই দিকে শব্দ আছে, কিন্তু এই দিকে একটা আছে, এদিকে দুটো আছে। সে দুটো থাক, 3টে থাক, 5টা থাক, 7টা থাক, যত মন তত থাক, তাতে কিছু যায় আসে না। শুধু এ থাকবে আর তার দুই পাশে যেন ভাওয়েল
সেমি ভাওয়েল না থাকে, অর্থাৎ এই 7টা অক্ষর না থাকে। দেখেন পি মানে হয়ে যাবে পয় জ ফলা আকার প্যা, এন মানে দন্ত ন, টি মানে ট, প্যান্ট। আমি একটা কথা এখানে আলোচনা করছি, সেটা হচ্ছে এন টি কে বের করা হয়েছে। এন আর টি দুটোই হচ্ছে কনসোনেন্ট, দুটোই কনসোনেন্ট বর্ণ, অর্থাৎ ওই 7টার মধ্যে নাই। এর মাঝখানেও কিন্তু দেখেন এই দুটো শব্দের মাঝে কোনো ওই 7টা অক্ষর ঢুকেন। এরকম যদি হয় যে কোনো কোনো জায়গায় দুটো দুটো করে বর্ণনা, দুটো করে যদি অক্ষর থাকে, আর এই দুটো বর্ণের মাঝখানে যদি কোনো রকম ওই 7-এর মধ্যে কিছুই না থাকে, তাহলে সেটার নিয়ম হলো যুক্ত অক্ষর হিসেবে পড়া, যুক্ত পড়া। প্রথমটাকে পড়তে হবে, প্রথমেরটাকে যাবে উপরে আর তারপরেরটা যাবে নিচে, মানে এন মানে দন্তন্য, টি মানে ট, দন্তন নয়ে টয়ে। আবার একটা উচ্চারণ দেখেন এস এ এন ডি, স্যান্ড। স্যান্ড কিভাবে হলো? এ হলো জফলা আকার, এন ডি মানে হলো দন্ত নয়ে ডয়ে, হয়ে গেল স্যান্ড। কেন দন্ত নয় ডয় হলো? এন আছে আর ডি আছে, মাঝখানে 7 অক্ষরের মধ্যে কিচ্ছু নাই, সেক্ষেত্রে এন আর ডি কে আমরা যুক্ত অক্ষর তৈরি করতে হবে। এনটাকে নিয়ে যেতে হবে উপরে, ডিটাকে নিয়ে যেতে হবে নিচে। এন মানে দন্তন্য, ডি মানে ড, দন্ত নয়ে ডয়ে, এন ডি মানে দন্ত নয়ে ডয়ে, এন টি মানে দন্ত নয়ে টয়ে, এস টি মানে দন্ত ছয়ে টয়ে, ডি আর মানে ডয়ে র ফেলা, এরকম। ঠিক। এবার দেখেন বি এ সি কে, বি এ সি কে, বি এ সি কে পড়তে হবে উচ্চারণ ব্যাক। বি এ সি কে পড়তে হবে আপনাকে ব্যাক। বি মানে ব, এ মানে অটোমেটিক জ ফেলা হয়ে যাবে, কারণ এর এই পাশে আসলে এতটুকুতেই ব্যাক হয়ে যায়, বিএসসি ব্যাক হয়ে যায়, কিন্তু বানানে যেহেতু ইংরেজিতে বানানটা আছে বিএসসি কে, তো আপনাকে এটাই বজায় রাখতে হবে, ব্যাক। কিন্তু দেখেন এখানে শুধু বিএ কে, বি এ কেও ব্যাক হয়ে যায়, তো আসলে সি মানেও এখানে বাংলাতে ক, আবার কে মানেও বাংলাতে ক, তো পরপর দুইটা অক্ষর যদি একই উচ্চারণের থাকে, তো ইংরেজিতে হলো দুইটা অক্ষরের মধ্যে একটা অক্ষর বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি সি কে বাদ দিয়ে দেন বা কে কে বাদ দিয়ে দেন, যেটাই বাদ দেন উচ্চারণ একই থাকবে। বি এ, আসলে এটাকে যদি আমরা ভেঙে বের করি, দেখেন সেই বি এ কে ব্যাক, আসলে টি এ পি ট্যাপ, বি এ ডি ব্যাটের মতোই তো জায়গাটা থাকছে না, কোনো অসুবিধা নাই পড়ার জন্য, রিডিং পড়বেন আপনি। বি এ কে ব্যাক, কারণ এ তার দুই পাশে কনসোনেন্ট আছে, কোনো অসুবিধা নাই, জ ফেলার উচ্চারণ করতে হবে। এইভাবে আমরা যতই বড় করি না কেন, এখানে যেমন এস টি এ এন ডি, দুই দিকে দুটো করে, দুই দিকে দুটো মাঝখানেতে এ, দুই দিকে দুটো মাঝখানেতে, আর আমি বলেছি দুই দিকে দুটো দুটো করে যদি থাকে আর মাঝখানে, এগুলোও কিন্তু দুটো পরপর কনসোনেন্ট। পরপর দুটো কনসোনেন্টের নিয়ম হলো যে পর পর দুটো কনসোনেন্ট যদি থাকে, তাহলে ওই কনসোনেন্ট গুলোকে উপর নিচ করে যুক্ত অক্ষর তৈরি করতে হয়। পর পর দুটো কনসোনেন্ট যদি থাকে, তো ওই কনসোনেন্ট গুলোকে উপর নিচ করে যুক্ত অক্ষর তৈরি করতে হয়। যেমন এস টি, এস একটা কনসোনেন্ট, টি একটা কনসোনেন্ট, তো পর পর দুটো কনসোনেন্ট এক জায়গায় হওয়ার কারণে এটাকে যুক্ত অক্ষর তৈরি করতে হবে, বাংলার যুক্ত অক্ষর। এরকম করে এস মানে দন্ত স, টি মানে ট, তো হয়ে গেল দন্ত শয়ে টয়ে, বাংলা দন্ত শয়ে টয়ে। আর এদিকে আছে এন ডি, এন মানে দন্ত নয়ে ডয়ে। এন্ড কাজ হচ্ছে কি আমাদের বলুন তো, এইগুলোকে আমাদের বানিয়ে নেওয়া। কিভাবে বানাবো? এস টি মানে দন্ত শয়ে টয়ে, এ মানে জফালা, দন্ত শয়ে টয়ে জফালা আকার, স্ট্যা। আচ্ছা, অনেকেই বাচ্চারা বা অনেকেই বাংলা যারা রিডিং কম পড়তে পারে, অনেকে আছে বাংলা সহজ সহজ বাংলাগুলো পড়তে পারে আর কঠিন কঠিন বাংলাগুলো পড়তে পারে না, তো সেক্ষেত্রে আমাদের এই রিডিং ক্লাসে কিন্তু বাংলারও একটু উপকার কিন্তু হয়ে যাবে। যেমন এখানে আমরা এস টি, এই যে দন্ত শয়ে টয়ে জফালা আকার, এটা অনেকে রিডিংটা পড়তে গিয়ে কষ্ট পেতে পারে, তো আমরা বলবো এখানে আপনি একটা হর্ষই ধরে নেন, এখানে একটা ব্রেনে একটা হর্ষই ঢুকিয়ে নেন, হর্ষই দন্ত স, ইস টয় জফলা আকার ট্যা, ইস্ট্যা। আপনি এটা লিখবেন না, পরীক্ষাও লিখবেন না, খাতাতেও লিখবেন না, স্কুলে পরীক্ষা এক্সামে লিখবেন না, চাকরি পরীক্ষাও লিখবেন না, কিন্তু ব্রেন আপনার থাকবে তাড়াতাড়ি পড়ার জন্য একটা হর্ষই আছে। যেমন আপনারা স্কুল বানান যেমন লিখেন হর্ষই দন্ত শয়ে কয় হর্ষু ল, স্কুল। যেমন স্মার্ট বানান বাংলাতে যখন আপনি লিখেন স্মার্ট বানান, তো এইরকম ভাবে যখন লিখেন, এই যে দন্ত শটা, এই দন্ত শ এর আগে একটা হর্ষই উচ্চারণ থাকে, তবেই উচ্চারণটা করা যায়। হর্ষই দন্ত স, ইস কয় হর্ষুল কুল, কিন্তু আমার এটা লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক ওরকম ভাবে এটা হচ্ছে দন্ত ইস টয় জফলাকার ট্যা, স্ট্যা, দন্ত নয় ডয় আছে যেহেতু, তো স্ট্যান্ড হয়ে যাবে, দন্ত টয় জফলাকার দন্ত নয় ডয়, স্ট্যান্ড। বুঝতে পারছেন কিনা? তো একদমই সহজ পড়া। আবার এ নিয়ে কিন্তু আবার আর একটা কথা আছে, যে এ থেকে আপনারা অনেকেই যারা খুব একটু কম ধারণা রাখেন, সেক্ষেত্রে আপনারা এ কে মনে করেন এ হলে আ হবে, ই হলে ই হবে, আর আই হলে আই হবে উচ্চারণ, মানে যেমন যেমন দেখছেন আর তেমন তেমন পড়ছেন না, এরকম না। একটা একটা করে ক্লাস আমি দেবো রিডিং এর, এ থেকে
ক্লাস আরো হবে, এ নিয়েই এখনো অনেকগুলো টপিক আছে, প্রায় 2-3টা টপিক এখনো এই নিয়ে আলোচনার ব্যাপার আছে। তো সেইগুলো আমরা আলোচনা যদি শুনি তো বুঝতে পারবো। তবে আপনাদেরকে বলি, এ তো জফলা হয়, তবে মানুষের নামের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মেনটেন করা হয় না। মানুষের নামের ক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করা হয় না। ধরেন কারোর নাম হচ্ছে যে শামিম, শামিম, তো দেখেন এস এ সা এম আই মিম, শামিম, এ আ হয়ে গেল। তো মানুষের নামের ক্ষেত্রে কিন্তু আকার দিয়েই পড়তে হয়, কারণ মানুষের নামটা তো জফলা টাইপের নাম খুব একটা পাওয়া যায় না। মানুষের নাম সব আকার দিয়ে হয়, শামিম, এস এ এম আই এম, শামিম। কারণ নাম হচ্ছে ধরেন যে তামিম, টি এ এম আই এম, তামিম। কারণ নাম হচ্ছে ধরেলেন যে মানজারুল, তো কি হবে এম এ এন এরকম করে হবে। এইভাবে আপনাকে আমাকে লিখতে হচ্ছে নামগুলো। তো এই ক্ষেত্রে নামগুলোতে এ আছে, নাম এ, এটা মানুষের নাম যে, তো মানুষের নামের ক্ষেত্রে আপনাকে এটা আ টাইপেরই পড়তে হবে না, আকার দিয়ে পড়তে হবে, আকার দিয়ে পড়তে হবে। আমার নাম যেমন রাহিবুল ইসলাম, তো আর এ রা এইচ আই হি, রাহিবুল ইসলাম, আর এ এইচ আই বি, ওই যে এ আমার নাম। তো মানুষের নামের ক্ষেত্রে নিশ্চিত আপনি আকার দিয়ে উচ্চারণগুলো পড়বেন। আপনি ওখানে যে আবার তখন এবার আপনি এখান থেকে ইংরেজি শিখে গেলেন, আমার ক্লাস থেকে আপনি এ থেকে দেখলেন এ, এখন আপনি এবার সবকে গন্ডগোল পাকিয়ে দিলেন। শামিমকে শ্যামিম পড়ছেন, তামিমকে ট্যামিম পড়ছেন, হ্যাঁ, মানজারুলকে ম্যানজারুল, আর রাহিবুলকে রাহিবুল ইসলাম পড়ছেন। এরকম তো করা যাবে না। আসলে নামটা নামের মতোই পড়তে হয়, নামের সৌন্দর্যটাকে এইভাবেই রাখতে হয়। এটা আসলে এই নিয়মটা ফলো করতে হবে যে এ থাকবে, আর এটা ইংরেজি কোনো শব্দ হবে, এ থাকবে, তার দুই দিকে দুটো করে কনসোনেন্ট থাকবে, অর্থাৎ দুই দিকে দুটো, ওই 7 অক্ষরের মধ্যে কিছুই থাকবে না, এই 7 অক্ষরের মধ্যে কিছু থাকবে না, অন্য কিছু থাকবে, অন্য কিছু থাকবে। সেক্ষেত্রে আপনি আমি এই রিডিংটা আরামসে পড়তে পারি। যাই হোক, ক্লাসটাকে লম্বা করছি না, এ নিয়ে পরবর্তী ক্লাসের জন্য আমরা সবাই অপেক্ষা করব। পরবর্তী ক্লাস আরো ইন্টারেস্টিং করার চেষ্টা করব। আর এই রিডিং ক্লাস আশা করি আপনাকে ব্যাপক লাভ দিবেই দেবে, আপনার জীবনের ব্যাপক লাভ দিবেই। আপনি যেটা শিখে আসতে পারেননি, বুঝতে পারেননি, সেটা আপনার এই ক্লাস থেকে একটু ধ্যান দিয়ে ক্লাস, অনেককেই বলবো যে অনেকের এক চান্সে বুঝে আসতে একটু সমস্যা হয়, আপনি একটু ডাবল চান্স নেন, নেক্সট টাইম আরেকবার দেখেন, বুঝতে না পারলে আরেক চান্স দেখেন। 3 টাইমস দেখলে অনেকটা লাভ হয়, 3 টাইমসের মধ্যে অনেকটা বরকত রেখেছেন আল্লাহ তাআলা। আপনি যে কোনো জিনিসকে 3 বার করলে ওইটার মধ্যে এমনি এমনি নবীজি যখন বক্তব্য রাখতেন তো দেখতেন যে যেখানে খুব গ্রাম্য মানুষ থাকতো বা যাদের বোধগম্য ক্ষমতা কম আছে, যারা বোধ শক্তি কম রাখতেন, তো নবীজি মাঝে মাঝে খুব ডিফিকাল্ট কোনো ব্যাপার থাকলে ওটাকে উনি কি করতেন, ডিফিকাল্ট বিষয়গুলোকে রিপিট দিতেন, মাঝে মাঝে 2 বার বলতেন, কখনো কখনো 3 বার বলতেন, একটাই কথা 3 বার বলতেন। কারণ কি, মানুষের ব্রেন 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাই লেভেল, একটা মিডিয়াম, একটা লো। তো 3 টাইপের ব্রেনটাকে বোঝানোর জন্য প্রথম এক চান্স বলাতেই যারা হায়ার লেভেলের ব্রেন রাখে তারা বুঝতে সক্ষম হয়ে যায়। দ্বিতীয় নম্বর আবার দ্বিতীয়বার বলাতে মিডিয়ামরা বুঝে যায়। তৃতীয়বার আবার বলাতে কিন্তু তৃতীয়বার ওরা সবাই কিন্তু এখানে একটা সভাতে, একটা সেমিনারে সবাই কিন্তু বুঝতে পারে। তো আমরা কিন্তু নিজেও পড়ার ক্ষেত্রে একটা ক্লাসকে আমরা 3 বার যদি রিপিট দিই তো ক্লাসটা কিন্তু অনেকটাই উপকারী হবে আপনার জন্য। আমরা কি করি বলেন তো, শুধু টেস্ট করি, চেখে বেড়াই, ক্লাস শুধু চাকি, এটা একটা দেখলাম, ওটা একটা দেখলাম, সেটা একটা দেখলাম। জীবনের ভিডিও, হাজার ভিডিও, কেন লক্ষ ভিডিও দেখার পরে একটা মানুষ কিছু শিখতে পারে না, তখন ওই জায়গায় ফিরে যায় না। যখন মানে ওই জায়গাতে আপনাকে আবার ফিরে আসতে হবে, বারবার মাঝে মাঝে ফিরে আসতে হবে। কি দেখেছিলাম দেখি, আরেকবার দেখি, আরেকবার দেখি। একটা ভিডিওকে 10 বার দেখলে যতটা লাভবান হওয়া যায়, 10টা ভিডিও একবার করে দেখলে তারা অর্ধেকও লাভ হয় না। একটা প্রশ্নকে 10 বার পড়লে যত লাভ হয়, 10টা প্রশ্নকে একবার করে পড়ে পরীক্ষা দিয়ে কোনো লাভ হয় না। 100টা পরীক্ষার জন্য প্রশ্ন আসবে, সাজেশন এসেছে বা বলা হয়েছে, 100টা প্রশ্নকে একবার করে, 100টা প্রশ্ন আপনার আছে, তার মধ্যে আপনার মোটামুটি 10টা কি 20টা আপনি ভালো করে পড়েছেন, কিন্তু আর 100টা প্রশ্ন নিয়ে আপনি পাগল হয়ে গেছেন, কি করা যায়? তো আপনি বারবার এই 1 বার 2 বার করে পড়ে শেষ করে দিয়েছেন। তার থেকে ভালো হবে যে 20টা প্রশ্নকে আরো 10 বার বেশি করে পড়েন, এতে আপনি উপকৃত হবেন। যাই হোক, এই টিপস গুলো ফলো করলে আরো বেশি লাভবান হবেন। আর এই ক্লাসগুলো করার পরে আপনার খাতা থাকলে পেনটা থাকলে নোট ডাউন করবেন, অথবা আপনি এগুলোকে আপনার দৈনন্দিন জীবনের লেখাপড়ার কাজে, স্কুলে বা কলেজে বা বিভিন্ন অফিসে কাজ করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, সেখানে আপনি এই নিয়মগুলোকে, রুলসগুলোকে ফলো করে টাইপিং করবেন, লিখবেন, বসে থাকবেন, পড়বেন, খবরের কাগজগুলো পড়বেন, দেখবেন অনেকটা আস্তে আস্তে আপনার কভার হয়ে যাবে ইনশাআল্লাহ।
যাই হোক, আজকের ক্লাসটি এখান থেকে এটি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।